আজকে আমরা করব নাম্বার সিস্টেম। ঠিক আছে, একদম বেসিক লেভেল থেকে শুরু করব। কি কি চ্যাপ্টার আমাদের এখানে করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা। রিমাইন্ডার থিওরেম মানে কোনো একটা সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে, কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেই রিলেটেড। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে যে দেখবে পরীক্ষায় দেয় ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, সব থেকে বড় ভগ্নাংশটা নির্ণয় করো। ফ্র্যাকশন বা ফ্র্যাকশনের যোগ বিয়োগ যেগুলো হয়, সিম্পলিফিকেশন মেনলি দেখবে সিম্পলিফিকেশনে দেয় 999 প্লাস এরকম করে যেগুলো থাকে আর কি, সেগুলো আমরা দেখবো এখানে। তারপরে ফ্র্যাকশনে আরেকটা থাকে দেখবে সিঁড়ি ভাঙা অঙ্ক, 1 বাই 1 করে পরপর দিয়ে থাকছে। ঠিক আছে, তো ওই রিলেটেড অঙ্কগুলো আমরা ফ্র্যাকশনের ভেতরে দেখব। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটাকে একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে করব। মডিউলাস বা মড এটাও অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে করব। এখান থেকে প্রশ্ন ডাব্লিউতে আসে না। বদমাস রুল মোস্ট ইম্পর্ট্যান্ট, বদমাস রুল সরলীকরণ, সরল করার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে বদমাস রুল। নাম্বার অফ ফ্যাক্টরস বা ডিভাইজার্স এটাও অ্যাডভান্সের মধ্যে পড়ছে, সেন্ট্রালের এক্সামে দেয় বা রেলের এক্সামগুলোতে দেয়। বার মাথায় যে পৌনপৌনিক থাকে সেগুলো আমরা করব, এটা আমাদের করতে হবে। নাম্বার অফ জিরোস মানে কোনো একটা বড় গুণ তোমাকে দিয়ে দেবে, নিয়ে বলবে এটার শেষে কতগুলো শূন্য থাকবে, এটাও অ্যাডভান্সের মধ্যেই পড়ে, অনেক ক্ষেত্রে দেখলাম দিয়েও দেয়, এগুলো আমরা করব। বায়োনোমিয়াল থিওরেম আছে, নাম্বার অফ ডিজিট আছে, টাইপস অফ নাম্বার, নাম্বার কত প্রকার, যেমন ওই যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, অমূলদ সংখ্যা, ওই রিলেটেড কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয়। তারপর প্রাইম নাম্বার কি করে চেক করতে হয়, মেনলি যেটা টেটের পরীক্ষা, এখান থেকে একটা প্রশ্ন আসেই আছে, টেট যারা দেবে, এখন হচ্ছে না, সেটা পরে করব। রুলস অফ ডিভিজিবিলিটি মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা লসাগু গসাগু করার ক্ষেত্রে রুলস অফ ডিভিজিবিলিটি খুব কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে শর্টকাট অ্যাপ্লাই করার জন্য এই মানে রুলস অফ মানে বিভাজ্যতার যে নিয়ম 2 দ্বারা 3 দ্বারা 7 দ্বারা 11 দ্বারা 9 দ্বারা, ঠিক আছে, ওই যে ভাগগুলো চেক করা আর কি, রুলস অফ ডিভিজিবিলিটি লসাগু গসাগুতে খুবই হেল্প করবে তোমাদের। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে তোমার সমান্তরাল প্রগতি, এখান থেকে প্রশ্ন দেয়। জিওমেট্রিক প্রোগ্রেশন গুণোত্তর প্রগতি, হারমোনিক প্রগতি, এগুলো এখান থেকে প্রশ্ন খুব কম দেয়। স্কোয়ার আর স্কোয়ার রুট এটা খুব ইম্পর্টেন্ট, 17 নাম্বারটা, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট মানে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, নিয়ে তোমাকে বলবে যে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, বা এই সংখ্যার সঙ্গে কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই রিলেটেড অঙ্ক নিশ্চয়ই তোমরা দেখেছো আগে। কিউব অ্যান্ড কিউব রুট রয়েছে 18 নাম্বারটা, কিউব অ্যান্ড কিউব রুট মানে ঘন, বলবে যে এই সংখ্যার সঙ্গে কত গুণ করলে এটা একটা ঘন সংখ্যা হবে, বা কত ভাগ করলে এটা একটা ঘন সংখ্যা হবে, তো এই রিলেটেড। আর 19 নাম্বার আছে মিসলেনিয়াস মানে আদার্স যে টাইপগুলো হয় আমরা দেখব। ঠিক আছে, তো আমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা ফার্স্ট কভার করব। ওকে, আর হোম টাস্ক তোমাদের থাকবে সব পিআইকিউ হোম টাস্ক তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, টপিকগুলো খুবই সহজ টপিকগুলো, একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে, আর কিছুই না, মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। প্রথমে আসছি ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা বের করতে দেয়। এককের ঘরের সংখ্যা এটা যে শুধু তুমি একটা চ্যাপ্টার হিসাবে ধরবে তা কিন্তু নয়। এই যে এককের ঘরের সংখ্যা, এটা দিয়ে আমরা অনেক ক্যালকুলেশনকে সহজ করতে পারবো, অনেক প্রশ্নের উত্তর আমরা সহজে দিতে পারবো, যে গুণ না করেই এটার অ্যান্সার কত হবে। অনেক ক্ষেত্রে হয় না, কোনো একটা প্রশ্নের শেষে গিয়ে আমাদের একটা বড় গুণ করতে হচ্ছে, নিয়ে তারপরে অ্যান্সারটা আমরা পাবো, তো সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট বা লাস্ট ডিজিটটা যদি আমরা ক্যালকুলেট করে নিই, দেখবে গুণ না করি আমরা অপশন টেস্টের মাধ্যমে সেটা করে দিচ্ছি, বা আমাদের যে ডিভিজিবিলিটি রুল আছে সেখানেও আমাদের ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখব, অনেক প্রশ্নের সমাধান আমরা করে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় দেয়, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অনেক প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা দেখবে ছোটবেলায় পড়েছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম করে পড়েছি না, তো সেই জিনিসটাতে এখানে রয়েছে, মানে এককের ঘরের সংখ্যাটা আমাদেরকে বের করতে দেবে। তার আগে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেস ভ্যালু। আমি একটা সংখ্যা লিখছি 2305 মানে 2305। ঠিক আছে, এই সংখ্যাটার একক, দশক, শতক এইভাবে যদি আমরা লিখি, একক, দশক, শতক,
1000। ওকে, যারা টেট পরীক্ষা দেবে তাদেরকে এটাকে ভেঙে ভেঙে লিখতে যদি হয় তাহলে 2 ইন্টু 1000, 3 ইন্টু 100, মানে কি শতকের ঘরে আছে, শূন্যর সঙ্গে 10 গুণ আর 5-এর সঙ্গে 1 গুণ। এরপরে দেখো প্লেস ভ্যালু মানে হচ্ছে যে স্থানে বসে থাকবে। এখন যদি এই সংখ্যাটা থেকে তোমাকে আমি বলি যে 2 এর প্লেস ভ্যালু কত, 2 এর প্লেস ভ্যালু কত, মানে 2 যে স্থানে বসে রয়েছে, কোন স্থানে, 1000-এর স্থানে বসে রয়েছে, তাহলে এখানে 2 এর প্লেস ভ্যালু হবে 2000, মানে 2 ইন্টু 1000। 1000টা কোথা থেকে আসছে, এই যে 1000-এর ঘরে বসে রয়েছে বলে। যদি জিজ্ঞেস করা হয় 3 এর প্লেস ভ্যালু কত, তাহলে 3 ইন্টু 100 হবে, মানে 300। 3 এর প্লেস ভ্যালু, প্লেস যে স্থানে বসে রয়েছে। এরপর যদি জিজ্ঞেস করা হয় যে 2 এর ফেস ভ্যালু কত, তাহলে 2 এর ফেস ভ্যালু হবে 2, মানে প্রকৃত মানটা যেটা তোমার দেখে মনে হচ্ছে ফেস, সামনাসামনি 2 এর ফেস ভ্যালু 2। সিমিলারলি 3 এর ফেস ভ্যালু 3। বোঝা গেছে এই ফেস ভ্যালুর ব্যাপারটা। এরপর দেখো যদি দশমিক থাকে, ধরো 2305.25, তাহলে এখানে 2 এর প্লেস ভ্যালু কত হবে, 2 এর প্লেস ভ্যালু হবে 2/10, মানে জাস্ট কি করবে, সব সংখ্যাগুলোকে কেটে দাও, শুধুমাত্র 2 কে নাও, 2 দশমিক তুলে 2/10, 2 এর প্লেস ভ্যালু হবে 2/10। 5 এর যদি, এটা 5 না লিখে আমি এটা করলাম 6, 6 এর প্লেস ভ্যালু কত হবে বলো তো, 0.06, মানে দশমিক তুলো 6/100। এগুলো পরীক্ষায় টেট যে রিলেটেড হয়, টেট বা সিটেট যদি দাও, এই জিনিসগুলো কাজে লাগে, ঠিক আছে, আদার্সওয়াইজ কোনো কাজে লাগে না। এরপর দেখো আমাদের এটা নিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা দেখছি, ঠিক আছে। দাঁড়াও, ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমাদের টেটে এসেছিল, ঠিক আছে, এই অঙ্কটা একবার দেখো, তারপর আমি বলছি তোমার। বলছি একটি 2 অঙ্কের সংখ্যা দশকের ঘরের অঙ্কটি টি এবং এককের ঘরের অঙ্কটি ইউ হলে এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটি কত হবে। ধরো এটার একটা বেসিক আমি ছোট্ট করে বলবো, এটা আগে দেখে নাও। ধরো একটা সংখ্যা আছে xy, তাহলে এটাকে যদি আমি সংখ্যার আকারে প্রকাশ করি, মানে মানের আকারে প্রকাশ করি, তাহলে হবে কি 10x + y। কি করে হচ্ছে, y আছে এককের ঘরে, x আছে দশকের ঘরে, তাহলে দেখো x এর ভ্যালু কত হবে 10x, x এর সঙ্গে 10 গুণ হবে, প্লাস হচ্ছে y। এটা যদি বুঝতে না পারো একটা সংখ্যা নিই, 53, আমরা ছোটবেলায় পড়তাম 5 10 3 53, তার মানে কি করছি আমরা অ্যাকচুয়ালি 5-এর সঙ্গে 10 গুণ করছি, প্লাস 3 করছি, এটার যে ভ্যালুজ সেটা আমরা এভাবে পাচ্ছি। এক্স ওয়াই যদি লেখা থাকে তাহলে এক্স এর সঙ্গে 10 গুণ করে ওয়াই লিখতে হবে। যদি ধরো এক্স ওয়াই জেড রয়েছে, এটাকে যদি আমি এভাবে লিখতে চাই, তাহলে এক্স এর সঙ্গে কত গুণ করবো বলো তো, এক্স এর সঙ্গে কত গুণ করতে হবে, 100, এক্স এর সঙ্গে 100 গুণ করতে হবে, ওয়াই এর সঙ্গে 10 গুণ করতে হবে, আর প্লাস জেড, জেড এর সঙ্গে 1 গুণ করা মানে জেড, ঠিক আছে, এটাকে এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে। তো এটাই দেখো এখানে বলেছে যে 2 অঙ্কের সংখ্যা দশকের ঘরের অঙ্কটি হলো টি, একক দশক, দশকের ঘরের অঙ্কটি হলো টি, আর এককের ঘরের অঙ্কটি হলো ইউ, ঠিক আছে। এগুলো বেসিক অঙ্ক। বলেছে ইউ এর ডান দিকে বসানো হলে, মানে এক অঙ্কটি ইউ এর ডান দিক, ইউ এখানে ইউ এর ডান দিক মানে এখানে বসতে হবে, এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুন যে সংখ্যাটা তৈরি হলো তার মান কত হবে। তাহলে এখন সংখ্যাটা এখান থেকে শুরু করতে হবে, একক দশক শতক। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি ভেঙে লিখি, এভাবে লিখি, তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো, অপশন ডি। অপশন ডি। আচ্ছা, টি এর সঙ্গে 100 গুণ হবে, তার মানে 100t, ইউ এর সঙ্গে 10 গুণ হবে মানে 10u, আর প্লাস 1, এটা হবে তো। আচ্ছা না, দুবার 10 পড়ে গেছে, এটা হবে না, হ্যাঁ এখানটা দুবার 10, ঠিক আছে। তাহলে 100t প্লাস 10u প্লাস 1, ওকে, এটা হবে অ্যান্সার। যদি বলতো যে এক সংখ্যাটাকে আমি ইউ এর বাঁ দিকে নিচ্ছি, ইউ এর বাঁ দিকে দশক একক ছিল, এখানে ছিল টি, এখানে ছিল ইউ, এক সংখ্যাটাকে আমি ইউ এর বাঁ দিকে নিচ্ছি, তাহলে সংখ্যাটা এখন দাঁড়াতো এরকম টি 1 আর ইউ,
ঠিক আছে, তখন এটাকে 100t প্লাস 10 প্লাস ইউ হতো অ্যান্সারটা। ওকে, এটা বেসিক কোশ্চেন, তোমাদেরও চলে আসতে পারে, না আসার কিছু নেই। এরপর দেখো ইউনিট ডিজিট বের করো। এটা ডাব্লিউবিতে আমি দেখেছিলাম, হয়তো একটা পরীক্ষাতে দিয়েছিল, পিএসসির কোনো একটা পরীক্ষাতে এককের ঘরের সংখ্যা। তোমরা জেনে রাখো, খুবই সহজ। একটা ট্রিক্স এখানে তুমি মনে রাখবে, এই যে পাওয়ারে, মানে এটার যেটা অ্যান্সার বের করতে বলেছে আমাদেরকে, প্রথম অঙ্কটা যদি আমি ধরি, বলেছে 73 এর পাওয়ারে আছে 8। মানে এটাকে যদি তুমি লিখো, মানে এটার যে 8 পাওয়ার করলে যে সংখ্যাটা আসবে তার এককের ঘরের সংখ্যাটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো এককের ঘরের সংখ্যা জিনিসটা কি আর একটু আমি ভালো করে বলছি। ধরো তোমাকে বলা হলো যে 3 পাওয়ার 2, ছোট করে নিচ্ছি আমি, তার মানে কি 3 এখানে দুবার গুণ আছে। তোমাকে যদি বলা হয় যে 13 পাওয়ার 2, তাহলে 13 এখানে দুবার গুণ হবে। তোমাকে যদি বলা হয় যে 123 পাওয়ার 2, তার মানে 123 দুবার গুণ হবে। এগুলোর প্রত্যেকের এককের ঘরের সংখ্যা সেম হবে। কেন? কারণ 3 গুণ 3 করলে হবে 9, 13 করলে হবে 169, 123 করলে যাই হোক না কেন শেষটা কিন্তু 9 হবে। 9 হবে, মানে এককের ঘরের সংখ্যাগুলো দেখো সর্বদা একই সংখ্যা দিয়ে এখানে শেষ হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, যত বড়ই সংখ্যা দেওয়া থাক না কেন শুধুমাত্র আমরা এককের ঘরের সংখ্যাটা নিয়ে কাজকর্ম করব। মানে এখানে দেখো 73 রয়েছে, আমি এখানে 7টাকে নেবই না। 3 পাওয়ার 8 যে উত্তর দেবে 73 পাওয়ার 8 সেম উত্তর দেবে। যদি 373 থাকে সেম উত্তর দেবে, 1373 থাকে সেম উত্তর দেবে। মানে আগেকার সংখ্যাগুলো ব্যাক, মানে প্রথম সংখ্যাটা ছাড়া বাকি সংখ্যাগুলোর কোনো মূল্য এখানে নেই। এটা ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো এককের ঘরের সংখ্যা বের করার জন্য তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবে। পাওয়ারে যেটা থাকবে, পাওয়ারে যেটা থাকবে এটাকে সবসময় 4 দিয়ে ভাগ করবে। পাওয়ারের সংখ্যাটাকে সবসময় 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটা লিখে দেবে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আছে 372 এর পাওয়ার আছে ধরো 10। প্রথমেই এটাকে আমি কি করব, এই 37 কেটে দেবো, নিয়ে 2 এর পাওয়ার 10 নিয়ে নেব। এর পরের কাজ কি হবে, পাওয়ারে যেটা রয়েছে এই পাওয়ারের সংখ্যাটাকে 4 দিয়ে আমি ভাগ করবো, মানে 10কে আমি কি করব 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 2 8, ভাগশেষ থাকছে 2। এই ভাগশেষটা আমি কি করব, এই 10টাকে কেটে লিখে দেবো 2, মানে 2 এর পাওয়ার 2 লিখে দেবো। 2 এর পাওয়ার 2 মানে 4 হয় উত্তর। তাহলে এটার এককের ঘরের সংখ্যা হবে 4, মানে 372 টু দি পাওয়ার 10। এটার যে অ্যান্সার হবে সেটা এককের ঘরের সংখ্যা হবে 4, মানে 4 দিয়ে শেষ হবে। কি করবে, 4 দিয়ে ভাগ করবে। এরপর ধরো এটা 10 এর পরিবর্তে যদি 8 বলো কি বলছো? বলছি স্যার ভাগশেষটা নিতে হবে তাহলে। হ্যাঁ, সবসময় ভাগশেষটাকে নিতে হবে। পাওয়ার এটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা নিতে হবে। ভাগশেষ যদি 0 থাকে তাহলে 0কে আমাকে 0-র পরিবর্তে 4 নিতে হবে। ধরো এটা 10 এর পরিবর্তে যদি 8 থাকতো, 372 মানে 2 এর পাওয়ার যদি 8 থাকতো, তাহলে আমি এটাকে 8টাকে কেটে কি করতাম 4 করে দিতাম। মানে দেখো 8কে তুমি যে 4 দিয়ে ভাগ করে দিলে ভাগশেষ পাবে না, যখন ভাগশেষ 0 হবে সেই 0টাকে সঙ্গে সঙ্গে 4-এ কনভার্ট করে দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো দু একটা অঙ্ক আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। যেমন এটা আমি করে দিচ্ছি 784 এর পাওয়ারে দেখো অনেক বড় সংখ্যা আছে 521। ঠিক আছে, কি করবে, 7-8কে প্রথমেই কেটে দিলে, এটা 4-এর পাওয়ার হচ্ছে 521, এই 521কে তুমি 4 দিয়ে ভাগ করবে। এরপর দেখো পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ না করলেও হবে, শুধুমাত্র শেষ দুটো সংখ্যাকে তুমি 4 দিয়ে ভাগ করবে। মানে 521-এর 5টাকে না নিলেও চলবে, শুধুমাত্র শেষ দুটো। এটা আমরা যখন বিভাজ্যতার নিয়ম পড়বো তখন বুঝতে পারবো যে কেন শেষ দুটোকে চেক করতে হয়। 4 দিয়ে ভাগ করলে 4 5-এ 20 হলো, 1 ভাগশেষ হলো। তাহলে আমরা 521টাকে কেটে 4-এর পাওয়ার কত করে দেবো, 1 করে দেবো। 4-এর পাওয়ার 1 মানে 4। বুঝতে পেরেছ? যদি ধরো এটা এরকম থাকতো
4-এর পাওয়ার 521 না থেকে 524 থাকতো, 524 থাকতো, তাহলে দেখো তখন আমি কি করতাম, 4-এর পাওয়ার 4 করতাম। কারণ কি 524কে 4 দিয়ে ভাগ করে দেখো কেটে যাবে, মানে শূন্য থাকবে ভাগশেষ। তো শূন্য থাকলেই কি করে নিতে হবে, 4 করে নিতে হবে। তাহলে 4-এর পাওয়ার 4 মানে কত, এটা 4টা 4 এরকম পাশাপাশি গুণ আছে, এই গুণটা তুমি করবে। 4-4-এ 16, 16 এখানে শুধু 6কে নেবে, এখানে 4-4-এ 16, 16 6কে নেবে, আবার 6-6 36, মানে শেষ হবে 6 দিয়ে। ঠিক আছে, দেখো এটাকে আরো সহজে আরো ডেপথে করা যায়, এটা তোমাদের আমি করাচ্ছি না কারণ একদম ভজঘট হয়ে যাবে। জাস্ট সিম্পল নিয়মে মনে রাখবে, কারণ পরীক্ষায় খুব কম দেয় তো সেই জন্য আমি আরো ডিপে যাচ্ছি না। এগুলো তোমরা করে নেবে বাকিগুলো। এখন দেখো এত বড় বড়ও দিয়ে দেয়, এগুলো মেনলি সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেলের বলো 4 দিয়ে কেন ভাগ হলো, এটা একটা ভালো প্রশ্ন। এটার জন্য তাহলে তোমাকে বোঝাতে হবে 4 দিয়ে কেন ভাগ হলো। তাহলে চলো একটা জিনিস আমি তোমাদের দেখাই। 1 2 3 4 5, একের ঘরের নামটা বলো। 1, একের পাওয়ার যদি আমি 1 করি তাহলে 1 আসবে, যদি আমি একের পাওয়ার 2 করি তাহলেও 1 আসবে, 3 করলেও 1 আসবে, একের পাওয়ার আমি 4 করলে 1 আসবে, একের পাওয়ার 5 করলেও 1 আসবে। এরপর দেখো 2 এর পাওয়ার যদি আমি 1 করি তাহলে 2 আসবে, 2 এর পাওয়ার যদি আমি 2 করি তাহলে 4 আসবে, 2 এর পাওয়ার 3 করলে 8 আসবে, 4 করলে 16 আসবে, মানে 6 আসবে। আবার যদি 5 করি তাহলে 32 আসবে, মানে এককের ঘরের সংখ্যা 2 হবে। আমি কি করছি বলতো, পাওয়ারে 1 বসাচ্ছি, 2 বসাচ্ছি, 3 বসাচ্ছি, 4 বসাচ্ছি, 5 বসাচ্ছি। 3-এরটা লিখি তাহলে বুঝতে পারবে। 3-এর পাওয়ার 1 করলে হবে 3, 3-এর পাওয়ার 2 করলে হবে 9, 3-এর পাওয়ার 3 করলে 27, 27-এর আমি 7কে নেব, 3-এর পাওয়ার 4 করলে হবে 81, 81-র 1কে নেব, আবার 3-এর পাওয়ার 5 করলে শেষ হবে 3 দিয়ে। আবার দেখো 4, 4 16, 6, 24, 4, আবার 6, আবার 4। কেন বলছি, তুমি যেটা বলেছো আমাকে সেটার জন্যই। অ্যাকচুয়ালি যেটা হয় 4 দিয়ে কেন ভাগ করি, প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর সংখ্যাগুলো রিপিট হয়, প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর সংখ্যাগুলোকে রিপিট হয়। যেমন 2 হয়েছে তো এরপরে 4, আবার 6, আবার 8, এরকম করে রিপিট হতে হতে থাকে। 4 দিয়ে যতবার তুমি 4 দিয়ে রিপিট করবে না, সেই রিপিটটাকে ছোট করার জন্য আমরা কি করব, 4 দিয়ে এখানে ভাগ করব। এটা হচ্ছে লজিক। 4 দিয়েই বা কেন ভাগ করতে হবে পাওয়ারটাকে, তার একটাই কারণ, 4 মানে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর এককের ঘরের সংখ্যাগুলো রিপিট হতে থাকে, এককের ঘরের সংখ্যাগুলো রিপিট হতে থাকে। দ্যাটস ওয়াই আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। কিছু কিছু সংখ্যা আবার সেম থাকে, যেমন 1-এর পাওয়ার তুমি যাই লিখো না কেন অলওয়েজ 1 হবে। যদি 521 থাকে, এর পাওয়ার ধরো আছে 85, 1 দিয়ে শেষ হচ্ছে, 1-এর পাওয়ার তুমি যাই নাও না কেন শেষ তো হবে 1 দিয়েই। 0-র পাওয়ার যাই নাও না কেন শেষ হবে 0 দিয়েই। 6-এর পাওয়ার যাই নাও না কেন শেষ হবে 6 দিয়েই। তুমি দেখবে 6 বা 5, 5-এর পাওয়ার তুমি যাই নাও দেখবে শেষ হবে 5 দিয়ে। 5-এর বর্গ, 5-এর কিউব, তার 5-এর পাওয়ার 4। তো এগুলো আমি মনে রাখতে হবে বলে বেশি বললাম না তোমাদেরকে, শুধুমাত্র একটা জিনিস স্টার দিয়ে লিখে রাখবে যে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটা আমি মাথায় লিখব, ঠিক আছে। আর যদি শূন্য ভাগশেষ থাকে তাহলে শূন্যর পরিবর্তে 4 নেব, নিয়ে ওকে এককের ঘরের সংখ্যাটা আমরা বের করব। এই যে অঙ্কগুলো রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলো হচ্ছে একটু হাই লেভেলের অঙ্ক, ঠিক আছে। আমি জাস্ট করিয়ে দিচ্ছি, যারা ডাব্লিউবিপি দেবে ঠিক আছে তাদের না করলেও চলবে, তারপরে আমি ছোট করে দিচ্ছি। দেখো এখানে আছে 9, এখানে প্রত্যেকটা সংখ্যার শুধুমাত্র এই 9টাকে নেব, এখানে 7টাকে নেব, বাকিগুলোকে ভাবার দরকারই নেই, ঠিক আছে। এরপর দেখো 9-এর পাওয়ার 32, 32 মানে কি 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4 8 32, তাহলে আমরা এখানে 9-এর পাওয়ার 4 লিখবো, প্লাস 7-এর পাওয়ার 84, এটাও 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে মানে 7-এর পাওয়ার 4 লিখবো, প্লাস 6-এর পাওয়ার এখানেও 32, 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে মানে 4 লিখবো, আর 5-এর পাওয়ার 4, 87কে 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 4 1 4, 3 ভাগশেষ থাকছে মানে 5-এর পাওয়ার 3। এরপর দেখো 6-এর পাওয়ার 4 মানে সে 6ই হবে, 5-এর পাওয়ার 3 মানে সে 5ই হবে, মানে আমি ডাইরেক্ট করে দিতে পারতাম, তারপরে আমি তোমাদের শর্ট করার জন্য একটু দেখালাম বোঝার জন্য। 9-এর পাওয়ার 4 এটা শেষ হবে কত দিয়ে,
9 পাওয়ার 4 মানে কি, 4টা 9 গুণফল করলে এককের ঘরের সংখ্যা কি আসবে। তুমি এভাবে ভাবতে পারো, 9 9 81, এদিকে 9 9 81, এই একের সঙ্গে একের গুণ করো, কারণ কি এককের ঘরের সংখ্যা আসবে এককের ঘরের সংখ্যার গুণ করে, মানে শেষ হবে 1 দিয়ে। তাহলে প্রথমটা থেকে এলো 1 প্লাস 7 পাওয়ার 4 মানে কি 7টা 7, সরি 4টা 7 এরকম গুণ আছে, 7 7 49, এখানেও 7 7 49, আবার এই 9 9 81 প্লাস 1, আর এই 6 পাওয়ার যা খুশি থাকুক 6 থাকবে, 5 পাওয়ার যা খুশি থাকুক 5 থাকবে, এগুলোকে যোগ করে দাও। 1 প্লাস 1 6, 1 প্লাস 1 প্লাস 6 মানে 8, 8 প্লাস 5 13, 13 3, এককের ঘরের সংখ্যা হবে এটা 3। এই টোটাল এই যোগটার এককের ঘরের সংখ্যা হবে 3। ঠিক আছে, এখানে যোগ আছে, পরেরটাতে দেখো গুণ আছে। এখানে যদি যোগের পরিবর্তে গুণ থাকতো কি করতাম, এই সংখ্যাগুলোকে ঝেড়ে গুণ করতাম। ঠিক আছে, যদি এটা ভাগ থাকতো, ভাগ দেবে না, সরি ভাগ দেবে না, গুণ দেবে, যোগ দেবে, আর একটা বিয়োগ দিতে পারে, যেমন এরকম একটা বিয়োগ দিতে পারে। যদি বিয়োগ থাকতো তখন আমাদেরকে বিয়োগ করতে হতো। ঠিক আছে, এটা তোমরা বাকিগুলো করে নিও, যারা রেলের পরীক্ষা দেবে বা সিজিএল সিএইচএসএল দেবে তাদের এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, এরপর দেখো ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি। ফ্যাক্টোরিয়ালটা এখানে হয়তো যারা মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা মানে সায়েন্স ছিল, সরি যাদের সায়েন্স ছিল না তারা হয়তো ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা জানো না। খুবই সহজ একটা জিনিস, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন হচ্ছে এটা, এই চিহ্নটা বা এইরকম একটা চিহ্ন, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন বলে এটাকে। ঠিক আছে, জাস্ট জেনে রাখো, পরীক্ষা এবার দিয়েও দেয়। ধরো আছে 5 ফ্যাক্টোরিয়াল এরকম দিয়ে দিয়েছে, বা 5 এরকম দিয়ে দিয়েছে, এটাকে ফ্যাক্টোরিয়াল বলে। এটার অর্থ হচ্ছে আমি 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত যদি গুণ করি, মানে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, এটার যে টোটাল গুণফলটা এটার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। বুঝতে পেরেছো? যেমন 5 4 20, 20 ইন্টু 3 60, 60 ইন্টু 2 মানে 120, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120। যদি ফ্যাক্টোরিয়াল 4 থাকে তাহলে 4 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত যাব, 4 3 2 1, এটার গুণ করো, 4 3 12, 12 দিয়ে 24, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24। যদি 6 বলে তাহলে হবে 6 5 4 3 2 1, এই গুণফলটা। ঠিক আছে, এটা কি, এরপর দেখো যে এককের ঘরের সংখ্যা দেখো 43 রয়েছে, 43 এর পাওয়ার দিয়ে দিয়েছে 27 ফ্যাক্টোরিয়াল। দেখো 27 এর পাশে ফ্যাক্টোরিয়াল চিহ্ন রয়েছে, মানে দেখো যখন তুমি 5 ফ্যাক্টোরিয়াল লিখছো, 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2, সরি গুণ আকারে হচ্ছে ইন্টু 1, এগুলো গুণ আকারে থাকছে, মানে কি 5 ফ্যাক্টোরিয়ালটা কিন্তু অলওয়েজ 4 দিয়ে ভাগ যাবে, কারণ এখানে 4 ঢুকে রয়েছে। অর্থাৎ এই 5-এর মানে 4-এর পরই যখনই কোনো ফ্যাক্টোরিয়াল চলে আসবে কি করবে, সেটাকে কেটে 4 করে দেবে। মানে 43 রয়েছে, 43 এর পাওয়ার 27 ফ্যাক্টোরিয়াল আছে, তো আমি এটাকে লিখতে পারি 3 এর পাওয়ার 4। 27কে তুমি 4 দিয়ে ভাগ করবে, দেবে কেটে যাবে, 27 ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে ভাগ করলে কেটে যাবে, তার মানে তুমি বসিয়ে দেবে 4। আবার যদি এখানে এরকম, এখানে দেখা আছে 43 ফ্যাক্টোরিয়াল, মাঝে আছে 43, মাঝে 43, এখানে আছে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়েছে, আর এটার পাওয়ার 27 রয়েছে। এই মাঝে এরকম ফ্যাক্টোরিয়াল থাকলে এটা দেখো শেষ হবে কি 0 দিয়ে, যখনই তুমি গুণ করবে 5 গুণ 2 চলে এলো মানেই তো 0 চলে আসবে, অর্থাৎ এটা 0 এর পাওয়ার 27, আর 0 পাওয়ার যা খুশি থাকুক না কেন এটার অ্যান্সার হবে 0। ফ্যাক্টোরিয়াল 43, এটার অ্যান্সার 0। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, বা বুঝতে না পারলেও বিরাট কিছু করার দরকার নেই, যারা সিজিএল দেবে তারা নিশ্চয়ই বুঝেছো, বা যারা রেলফেল দেবে। ঠিক আছে।